একজিমা হচ্ছে এক ধরনের চর্মরোগ যেটি বাংলাদেশে পামা বা বিখাউজ ইত্যাদি বিভিন্ন ধরনের স্থানীয় নামে এটিকে কিন্তু আখ্যায়িত করা হয়ে থাকে, তবে চিকিৎসা শাস্ত্রে এটিকে অ্যাটোপিক ডার্মাটাইটিস বলে উল্লেখ করা হয়। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই একজিমা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি নুসরা জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নাবানা ফার্মাসিউটিক্যালস নিবেদিত এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আর এই একজিমা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য একজন চর্ম বিশেষজ্ঞ। তিনি আর কেউ নন, তিনি হলেন অধ্যাপক ডক্টর এম.ইউ. কবির চৌধুরী, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ও সাবেক চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো স্যার, যেটি আমরা প্রথমেই বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে একজিমা। আমরা তো সবাই জানি যে একজিমা হচ্ছে এমন একটি রোগ যেটি খুবই অস্বস্তিকর এবং বিব্রতকর, সেই সাথে বলা যেতে পারে অনেক ধরনের স্থানীয় কিছু নাম রয়েছে, যেটি আমি বলছিলাম যে অনেকে পামা বলে থাকে, অনেকে বিখাউজ বলে থাকে, যেটিকে আমরা স্থানীয় নাম হিসেবে আখ্যায়িত করে থাকি। আপনার কাছে একটু জানতে চাই যে এই একজিমার আসলে সায়েন্টিফিক নাম বা ডেফিনেশনটা আসলে কি? অ্যাকচুয়ালি একজিমা শব্দ আসছে এক ল্যাটিন শব্দ থেকে, একজিন। একজিন মানে চর্মে কোনো পরিবর্তন, ত্বকে পরিবর্তনকে বলা একজিন, সেখান থেকে একজিমা এই রোগটা, ওই তখন থেকে এই রোগটা আসছে, একটা বিদেশি শব্দ। ওই একজিমা এখন আমরা বাংলা একজিমা বলি, কেউ এটাকে বলে কাউর, কেউ বলে এটাকে বিভিন্ন ধরনের নাম আমার দেশে প্রচলিত আছে, বি খাউজ বলে, যেহেতু অনেক খাজ মানে চুলকায় সেজন্য বি খাউজ। তো বি মানে রিপিটেড খাউজ, বারবার চুলকায়, ওখানে আছে বি খাউজ। তো কেউ আবার কাউর বলে, কেউ এটার দাউদো বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডার্মাটাইটিস, অর্থাৎ চামড়ায় একটা প্রদাহর সৃষ্টি করে একটা চুলকানো রোগ হয়। এটা অ্যালার্জিক একটা রোগ, এটা কন্টাক্ট অ্যালার্জি হইতে পারে, এটা জেনেটিক অ্যালার্জি হইতে পারে, এটা অ্যাটোপিক অ্যালার্জি হইতে পারে। অ্যালার্জির মাধ্যমে এটা কন্টাক্ট অ্যালার্জি ধরনের রোগকে, এটাই হলো একজিমা। আচ্ছা, এই রোগটার এটা হলো ডেফিনেশন, একজিমার ডেফিনেশন। আচ্ছা, তো এই একজিমা সম্পর্কে আমরা অনেক কিছু আপনার কাছ থেকে জানবো। প্রথমে আমার প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র এটা আমার প্রশ্ন নয়, এটা অনেকেরই প্রশ্ন বা কিছুটা মিসকনসেপশন থাকতে পারে, অথবা সেটার ব্যাখ্যাটা আপনি দিবেন। এক কথায় জানতে চাই যে একজিমা কি কোনো ছোঁয়াচে রোগ? আচ্ছা, একজিমা যেহেতু অ্যালার্জিক রোগ, এটা ছোঁয়াচে রোগ নয়। একজিমা কোনো সময় কোনো জীবাণুত্যাগ হয় না, তবে ইনফেক্টিং একজিমা একটা বলা হয়, সেটা হলো একজিমার পরবর্তী ইনফেকশন যদি ব্যাকটেরিয়া হয়, বাট এটা কোনো ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয়। আচ্ছা স্যার, এই যে আপনি বললেন যে একজিমাটা আসলে ছোঁয়াচে রোগ নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পরিবারের কারোর যদি একজিমা হয়ে থাকে, অথবা অফিস আদালত ফ্রেন্ড সার্কেল, অনেকের মধ্যে দেখা যায় যে একজিমা হচ্ছে, যখনই কেউ জানতে পারে যে তার এই ধরনের স্কিন ডিজিজ রয়েছে, তার সঙ্গে কিন্তু অনেকে মেলামেশা বন্ধ করে দেয়। যেহেতু আপনি বলছিলেন যে ছোঁয়াচে নয়, কিন্তু অনেকের ধারণা যে এটি আসলে ছোঁয়াচে। তো এই যে একটা মিসকনসেপশন, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একজিমাটা হওয়ার সঙ্গে সঙ্গে অনেকে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকে, কিছুটা অস্বস্তি বোধ করে, যেটার জন্য অনেকে ডাক্তারের কাছেও যেতে চায় না। তখন তারা ফার্মাসিউটিক্যালস যেখানে রয়েছে, ফার্মেসি যেখানে রয়েছে, সেখানে তারা যেয়ে কিন্তু বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করে থাকে, বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় ঔষধ তারা গ্রহণ করে থাকে। এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই, এটি আসলে কতটুকু স্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর? আচ্ছা, প্রথম কথা, একজিমা একটা অ্যালার্জিক রোগ, স্বাস্থ্যের জন্য তো ভালো না, এটা ক্ষতিকর। তো এইখানে যে জিনিসটা মানুষ ভয় পায়, তার কারণ হইল ভেরি রিসেন্টলি সায়েন্স বলে যে ইচিং ইজ কন্টেজিয়াস। একজনের চুলকানো আরেকজনের চুলকানো হইতে পারে। তো এটা সায়েন্টিফিক ব্যাখ্যা হইল, একটা মানুষের একজিমার যে কষ্ট আছে, এটা যদি অন্য একজনের গায়ে যায় এবং তার শরীরে যদি, এটা একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, যদি সেম অ্যান্টিজেন ওনার গায়ে থাকে, তখন সে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে তার হইতে পারে। এটা ছোঁয়াছে না। এটা হলো যে এটা এখন রিসার্চ লেভেলে আছে যে কন্টাজিয়াস কি না, বাট এটা আজকে পর্যন্ত এটা কন্টাজিয়াস বলে কোনো রিসার্চ পেপার বের হয় নাই যে এটা ছোঁয়াছে, এটা ছোঁয়াছে না। তবে মানুষ ভয় পায়, কারণ দেখতে বিকট লাগে, ঘা হয়, প্রদাহ হয়, কষ ঝরে, কখনো পানি ঝরে, দেখতে খারাপ লাগে। সেই কারণেই মানুষ এটা দূরে, নিজের কাছে একটু হীনমন্যতা লাগে নিজের কাছে, ক্রিপ্টোমিন মনে হয় যে আমার একজিমা, আমি কারোর সঙ্গে মিশবো না, হাত মিলাবো না, ইত্যাদি অনেক কিছু। বাট এই ব্যাপারে কোনো সমস্যা নাই। তবে এটা একটা রোগ, এটা একটা চর্মরোগ। এখন একজিমার প্রকারভেদ আছে, একজিমা বিভিন্ন রকম। যেমন অনেকে ছোটোবেলায় যেটা হয় আমরা দেখি, একটা অ্যাটোপিক একজিমা বলা হয়, এটা খুবই কমন, ইউরোপিয়ান দেশে বেশি হয় পলেনের জন্য, এটা অনেক কারণ থাকে। তো এটার বাচ্চাদের হয়। আবার এর যখন একটা বাচ্চার বয়ঃসন্ধিক্ষণ আসে, তখন এক ধরনের একজিমা দেখা দেয়, চাইল্ডহুড
অ্যাটোপিক ডার্মাটাইটিস, এটাও একটা একজিমা। তার শরীরের ভাঁজে হবে, ছোটোবেলায় গালে শুরু হয়, আর একটু বড় হলে এটা শরীরের ভাঁজে, যেমন হাতের ভাঁজে, পায়ের ভাঁজে, হাঁটুর পিছনে এটা শুরু হয়। তারপরে এটা হলে অ্যাডাল্ট, বড়দের সারা গায়ে হইতে পারে এটা, কারণ এটা একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন। তো যত বেশি অ্যান্টিবডি তৈরি হবে তত এটা বাড়তে থাকবে। আচ্ছা। অতএব আমাদের ধরতে হবে এটা কারণ নির্ণয় করতে হবে। তো কারণের মধ্যে ফুড খুব বেশি রিলেটেড না, কারো ফুডে বাড়তে পারে। তখন আমরা ফুড অ্যালার্জি টেস্ট করে বের করি কোন খাওয়া এটা হচ্ছে, তখন আমরা বলতে পারি এই খাওয়াটা নিষেধ করে। তবে একজিমার সময় ফুডের ডাইরেক্ট সম্পর্ক নাই, তবে কন্ট্যাক্ট অ্যালার্জি, যে কন্ট্যাক্ট মানে নিকেল হলো পৃথিবীতে সবচেয়ে বেশি একজিমা হয় নিকেল থেকে। নিকেল মানে আমরা যেটাকে যে অনেক গয়না আছে সোনা ছাড়া যেগুলি পরা হয়, নিকেল মিশ্রিত থাকে এইগুলি, যেমন নিকেল আংটি, যেমন আমরা বকেলস পরি বেল্টে, সবই নিকেল। অনেকের ইয়েতে হয়, নাভির কাছে হয়, দেখা গেল বেল্টের বাকলস থেকে হচ্ছে, সেটা হইতে পারে। কারো লেদারে হইতে পারে, মানে লেদার বেল্ট বা লেদার জুতা, লেদার শু, অথবা সিনথেটিক জুতায় হইতে পারে, সেটা রিজিন, তা ইপক্সি রিজিন নামের জিনিস থাকে। এবং জুতার যে গাম আটা সেটার থেকে হইতে পারে। কখনো দেখা যাচ্ছে যে কারো ওই যে ডাই, চামড়ার মধ্যে ডাই দেওয়া, রং করা হয়, সে রং থেকে হইতে পারে। অনেকে অ্যাপারেল থেকে হইতে পারে। অনেকে দেখা গেলো যে শরীরে ভাঁজগুলি, বগলে বা শরীরের ভাঁজের মধ্যে যে টাইট কাপড় পরার কারণ হইতে পারে, কারণ তখন এই যে ডাই থাকে কাপড়ের মধ্যে, ওই রং থেকে হইতে পারে। কারো সিনথেটিক কাপড় হইতে, সিনথেটিক সুতার থেকে হইতে পারে। অনেক রকম কারণ একজিমার। তো একজিমা একটা বহুল প্রচারিত একটা রোগ, অনেক বেশি। এবং আগের দিনে যেটা মানুষ একজিমা বলতো, দেখা গেল আসলে একজিমা ছিল না, এটা সোরিয়াসিস। ইদানিং সোরিয়াসিস যখন আসলো তখন দেখলো যে কিছু একজিমা, কিছু সোরিয়াসিস, কাছাকাছি দুইটা রোগ। আচ্ছা, এই যে আপনি বলছেন যে অনেকে এটার মধ্যে কিছুটা আসলে গুলিয়ে ফেলে যে কোনটা আসলে এক্সিমা, কোনটা আসলে সোরিয়াসিস। অনেকেই কিন্তু এই এক্সিমাকে মনে করে সেটা স্ক্যাবিস, যেহেতু ইচিং রিলেটেড কিছু প্রবলেম রয়েছে। এবং আপনি বলছিলেন সেই সাথে যে কিছু মেটাল ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু এক্সিমাটা বাড়তে পারে। এবং সেই সাথে আপনি বলছিলেন যে অনেক ধরনের সিনথেটিক কাপড়, এগুলোও কিন্তু ট্রিগার করে থাকে। আপনার কাছে একটু জানবো যে আসলে যাদের এক্সিমা হয়ে থাকে প্রাথমিক অবস্থায় কোন কোন লক্ষণগুলো আসলে দেখা দেয়, বা একজন মানুষ কিভাবে বুঝতে পারবে যে সেটি আসলে এক্সিমা? প্রথম হলে চুলকানো। চুলকানো হলেই মানুষ মিশাবে খুশপাসাবাদা ইয়ের সঙ্গে, স্কেবিসের সঙ্গে না, এটা বিভিন্ন স্থান আছে। তো দেখা যাচ্ছে চুলকানোটা কোথায় হয়, যদি অ্যাটোপিক একজিমা হয় তখন তার এটা ছোট বাচ্চা যদি তার গালে হবে, যারা আমি বললাম। তো এই চুলকানো হলো প্রথম উপসর্গ, কারণ একজিমার প্রথম কারণ হলো চুলকানো, এবং এটাকে চুলকানি রোগ অনেকে বলে। এরপরে একটা জায়গায় একটা ছুপাকৃতির হবে, যেটা অনেক চুলকাবে, ঘা হয়ে যাবে, তারপর পানি ঝরতে পারে, কষ ঝরতে পারে, এটা আস্তে আস্তে বাড়তে পারে। অথবা কোনো সময় তাহলে পুঁজ দেখা দিচ্ছে, কারণ আমাদের শরীরে অসংখ্য স্টেফিলোকস জীবাণু থাকে। ওই জীবাণু যদি কোনো জায়গায় ব্রিচ অফ স্কিনটা ঘা হয়ে যায়, ওখানে জীবাণু ঢুকে, তখন এটা ইনফেকশন হয়ে যায়। তখন এটার মধ্যে ব্যথা হইতে পারে, পেইন হইতে পারে। তো এই কতগুলি উপসর্গ দেখে প্রথম দেখবে জায়গাটার মধ্যে একটা বিশেষ একটা ছুপাকৃতি, তারপরে চুলকানো, তারপরে প্রদাহ, তারপর পুঁজ। এই বিভিন্ন উপসর্গ দিয়ে বোঝা যায় এটা একজিমা। একজিমা বোঝার জন্য আমাদের বুঝতে হবে একজন ডাক্তার ক্লিনিক্যালি দেখে বলুন একজিমা কিনা। তারপর এটা টেস্ট করা হয়, যেমন আজকাল ডার্মোস্কোপি করা হয়, আগে আমরা বায়োপসি করতাম, বায়োপসি করা যায় এটা একজিমা কিনে বোঝার জন্য, নাকি লাইকেন প্লাস, নাকি সোরিয়াসিস, নাকি ছত্রাক, সেই জন্য টেস্ট করতে হয়। অথবা স্ক্রেপিং করে দেখা হয় ফাঙ্গাস এক্সক্লুড করার জন্য। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ডাক্তার দেখেও বুঝতে পারেন। আর পরীক্ষা এটা হলো ক্লিনিক্যাল উপসর্গ বা নিদানিক, যাকে আমরা বলি, ক্লিনিক্যালি দেখে বলতে পারবেন। আর টেস্ট করে তারপর বের করতে হবে। এখন একজিমার প্রধান কারণ কন্ট্যাক্ট অ্যালার্জি, নিকেলের কথা বলছিলাম। তখন এই জন্য প্যাচ টেস্ট নামের টেস্ট করে বের করা যায় কোন পদার্থ। যেমন আমার মনে পড়ে একজন রোগী 22 বছর সাফার করলেন নাভিতে একজিমা। তো ওনার যখন টেস্ট দেখলেন নিকেল অ্যালার্জি, বললাম আপনি আর বাকালস পরেন না, আপনি পরবেন সব প্লাস্টিকের বোতাম পরে এগুলো। এবং ওনার যে এটা ভালো হইলো, এবং এটা আর জীবনে আজকে বোধহয় আরও 30 বছর চলে গেছে, আর তার হয় নাই। তার কারণ যদি জানতে পারি একজিমার, তাইলে কিন্তু একজিমা ওই কারণটা যে বাদ দেওয়া তার আর হবে না। নিকেল অ্যালার্জি, নিকেলের কিছুই পড়বে না, সব পিওর গোল্ড পড়বে, ঘড়িও পিওর গোল্ড, গয়নাও পিওর গোল্ড, তো তখন আর কিন্তু হবে না। যেহেতু আপনি বললেন যে এখানে কিছু মেটালের বিষয় রয়েছে, যেমন পিওর গোল্ড তাকে পড়তে হবে, 22 ক্যারেটের গোল্ড তাকে পড়তে হবে, বা প্লাটিনামের তাকে জিনিসপত্র ইউজ করতে হবে। তো অনেকের ক্ষেত্রে সেটা হয়তো অ্যাফোর্ড করাটা সম্ভব না। আমরা যদি শহরাঞ্চল থেকে একটু গ্রামাঞ্চলের দিকে চলে যাই, কারো ক্ষেত্রে যদি এক্সিমা হয়ে থাকে এবং সে যদি চায় যে কোনো ফরেন বডিজ, অর্থাৎ অনেকে নাকফুল পরে থাকে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে চুড়ি পরে থাকে, কানের দুল পরে থাকে, তো সেক্ষেত্রে তো সবার জন্য নিশ্চয়ই এই ধরনের 22 ক্যারেটের গয়না পরাটা সম্ভব হয় না। তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? তারা কাচের চুড়ি পরবে, গ্লাস, কোনো প্লাস্টিক না। গ্লাস অ্যালার্জি ইজ ভেরি রেয়ার,
গ্লাসে অ্যালার্জি হলে গ্লাসে পড়বে, তারপরে এমন অলঙ্কার পড়বে যে অলঙ্কার মধ্যে কোনো এরকম মেটাল নাই, মেটালে যদি তার থাকে, ইভেন 22 ক্যারেট গোল্ডে কিন্তু অ্যালার্জি হইতে পারে, কারণ গোল্ড ইজ নেভার পিওর। পিওর গোল্ড তো কিছু তৈরি করা যাবে না, এর মধ্যে খাত দিতে হবে, ভেজাল ছাড়া গোল্ড হয় না, গোল্ড ইজ অলওয়েজ ভেজাল। তো ওইটার মধ্যে খাত লাগবে, ওই খাতটাই অ্যালার্জি হয়। তো এইগুলি যেটা অ্যালার্জি হলে সেটা নিবে না, যেমন সিঁদুরে অ্যালার্জি হয়। আচ্ছা, সিঁদুরে অ্যালার্জি আই হ্যাভ সিন, রেডক্সাইড একটা প্রবাদ দেয় সিঁদুরটা রেডক্সাইড অ্যালার্জি, তখন মহাবিপদ হয়। সিঁদুর তো একটা কালচার, একটা ধর্মীয় রিচুয়ালস, কী করবে? তখন আমরা বিপদে কী করে সিঁদুর ব্যবহার করবো বলি। আমি নারায়ণগঞ্জে প্র্যাকটিস করতাম, অনেক দেখেছি যে সিঁদুর অ্যালার্জি, তখন তাদেরকে সিঁদুর বাদ দেওয়া তো এটা সম্ভব না, কি করা যায়? তখন বিভিন্ন পদ্ধতি আছে, প্রথম বেসিনি লাগাবে, তারপর সিঁদুর লাগাবে, সিঁদুর কম লাগাবে, অনেক কিছু এরকম, মানে তারপরে যে গয়নাটা সে পরবে, সেই গয়নাটা যদি অ্যালার্জি হয়, এটা আস্তে আস্তে হয়তো টলারেন্স ডেভেলপ করতে পারে, পরে অ্যালার্জি চলে যেতে পারে। বিভিন্ন এরকম ট্রিটমেন্ট আছে, ভ্যাকসিন আছে, অনেক কিছু আছে। সব কিছু যে এমন কোনো রোগ নাই যার চিকিৎসা নাই, আমরা জানি না, আমরা পারি না, বা হচ্ছে না, বা আমরা ভুল করতেছি, কিন্তু চিকিৎসা সব রোগেরই আছে। আচ্ছা, এবং সেই সাথে দরকার প্রপার ডায়াগনোসিস করা। প্রথম নাম্বার, যেমন আমার একটা ফর্মুলা আছে আমার বইয়ে, আমাদের টেক্সট বইয়ে আমি লিখছি যে একটা ডাক্তারের 5টা ডি হইতে পারে। প্রথম ডি হইল আমরা ডিল করি ডিজিজ। নাম্বার 2, ডিজিজে আমার ডায়াগনোসিস করতে কোন ডিজিজ এটা, ডায়াগনোসিস করার পরে আমাকে এটা একটা ড্রাগ চুজ করতে হবে, কোন ড্রাগ, দ্যাট মাস্ট বি প্রপার। ড্রাগটা কত ডোজ দিবে, অ্যানাদার ডি, এই ডোজ কত, এই ডোজ ঠিক না হলে কাজ করবে না। তারপর ডিউরেশন কয়দিন সেই ওষুধটা ব্যবহার করবে। এই 5D = 2C, রুগীকে কেয়ার হইতে হবে অথবা কন্ট্রোল হইতে হবে। যদি রুগী চিকিৎসার পরে সেকেন্ড ভিজিটে এসে বলে কিছু হয় নাই, তখন বলতে হবে আমার ওই 5Dর মধ্যে কোথায় আমার একটা ভেজাল আছে, এই চেইন অফ কমান্ড নাই, চেইনটা ঠিক না। আমার গলায় চেইন আছে, একটা চেইন কাটলে কিন্তু চেইনটা পড়ে যাবে। অতএব যদি কোথায় কোনো আমার গলত থাকে, ভুল থাকে, তাইলে ওই রোগীটা ভালো হবে। আমার কোথায় ভুল, হয় ডায়াগনোসিসেবল, অথবা ড্রাগেবল, অথবা ডোজেবল, অথবা ডিউরেশনেবল, কোথায় ভুল আছে। তাই আমাদের প্রথমেই হলো ডায়াগনোসিস, রোগ নির্ণয় করে ট্রিটমেন্ট করলে হবে না। যেমন আমরা যদি গুলি করি পাখিকে, ছড়া গুলি দিয়ে, পড়তেও পারে না পড়তে পারে, কিন্তু টার্গেট করা হয় সিঙ্গল বুলেট, তার সিঙ্গল বুলেট সিঙ্গল। অতএব আমি যদি ডায়াগনোসিস ঠিক হয়, ট্রিটমেন্ট করলে এই রোগ ভালো না হওয়ার কথা না। আচ্ছা, যেহেতু আপনি 5Dর কথা বলেন, এক্ষেত্রে আপনার কাছে জানতে চাই, আমরা রোগ সম্পর্কে জানবো, কিন্তু আপনার কথার প্রসঙ্গে আমার খুব ভীষণ জানার ইচ্ছে করছে যে এখন বর্তমানে যারা ডার্মাটোলজিস্ট রয়েছে, তাদের মধ্যে কি আপনি দেখেছেন যে তারা এই বিষয়গুলোকে কনসিডার করে রোগীকে ট্রিটমেন্ট করে থাকে? যেমন আপনি বলছিলেন যে ডিউরেশন, ডোজ, ড্রাগ এবং ডায়াগনোসিস। ডায়াগনস্টিক ডায়লেমা একটা বিরাট জিনিস। অনেক নতুন ডাক্তারদের আমরা দেখেছি বা অনেকেই দেখেছি ডায়াগনস্টিক ডায়লেমায় ভুগে, যে কোন রোগ কী করবো, গ্রামে একটা টেস্টিং ফ্যাসিলিটি নাই, বুঝতেছি না, হয়তো মনে করে ওষুধ দিয়ে দেয়, হইতে পারে, হয় না তা না। তখন কিন্তু ওই ডাক্তার সাহেবকে বুঝতে হবে, ভালো নইলে যে তাইলে নিশ্চয়ই ভুল করছি। আমার আত্মসমালোচনা করতে হবে যে আমি ভুল করতেছি কিনা, এটা আমাকে জানতে হবে আমি ভুল কিনা। অতএব যখনই আমার রোগ ভালো হবে না, আমি ডাক্তারদের বলি যখন রোগ ভালো হবে না, তখন চিন্তা করবে কেন ভালো হয় না, নিশ্চয়ই আই হ্যাভ সামথিং, আমার কোনো ভুল আছে। এটা যদি আমরা নিজের আত্মসমালোচনা করতে পারি, তাইলে কিন্তু এটা অনেক বেশি দূর এগিয়ে যাবে। ডায়াগনোসিস ভুল হওয়া অস্বাভাবিক না, হইতে পারে, যে কারো ডায়াগনোসিস ভুল হতে পারে। তো অতএব এই ডায়াগনস্টিক ডায়লেমার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ডায়াগনোসিস না জেনে ট্রিটমেন্ট করা ঠিক না। আচ্ছা, এবং এই ক্ষেত্রে নিশ্চয়ই রোগীদের হিস্ট্রি নেওয়াটাও খুব বেশি গুরুত্ব। নাম্বার 1 ইজ হিস্ট্রি। নাম্বার 1 আমরা একটা হাঁচিসন বই পড়তাম, হিস্ট্রি টেকিং। কালকে আমার একটা মেয়ে আসছে, কাজ শিখবে, প্রথমে বলছে রুগীটার হিস্ট্রি নাও। তো হিস্ট্রি নেওয়া, তোমার তো হিস্ট্রি নেওয়া হয় নাই কেন? বলে তোমার নামও জিজ্ঞেস করো নাই, এই বাবুটার কেমন আছে জিজ্ঞেস করো নাই, তো কী হিস্ট্রি নিলা তুমি? হিস্ট্রি মানে হিস্ট্রি, তার রোগের ইতিহাস না, সব ইতিহাস নিতে হবে। তার বয়স কত, তার নাম কি, কী রোগ, কবে হয়েছে, চুলকানো আছে কিনা, এটা অন্য কারো আছে কিনা, ছোঁয়াচে রোগ মনে করলে জিজ্ঞেস করতে হবে। তারপর জেনেটিক হলে বংশে জিজ্ঞেস। এটা হিস্ট্রি টেকিং ইজ আর্ট, এটা কিন্তু পড়ানো হয়। এই হিস্ট্রি নাম্বার 1। তাইলে ডায়াগনোসিসের জন্য নাম্বার 1 হিস্ট্রি। অনেক রোগী আছে বলে আমার রাত্রে চুলকায়, তখন কিছু জিজ্ঞেস না করেই আমরা বলতে পারি এটা স্ক্যাবিস। আচ্ছা, এরকম প্রত্যেকটা রোগের উপসর্গ দিয়া আজকাল তো টেস্ট, কিন্তু আমরা ডাক্তারি করছি, আজকে আমি ডাক্তারি করি 50 বছর আগে, তো টেস্ট ছিল না, এমআরআই ছিল না, সিটি স্ক্যান ছিল না, অনেক কিছুই ছিল না বর্তমান টেস্টে, কিন্তু আমরা ডাক্তারি করছি। আমাদের আগের যারা, তারা তো কোনো কিছুই ছিল না। প্রাথমিক যুগে ডায়াবেটিস, মানুষের শরীরে স্মেল নিয়ে বলতো তো আপনার তো ডায়াবেটিস, অ্যামোনিয়া স্মেল, এখন আমরা জানি এটা। তখন তারা গন্ধ দিয়ে বলতো তোমার ডায়াবেটিস। আর যদি কনফার্ম হওয়ার জন্য ওর ইউরিনটা তারা এই টেস্ট করে দেখতো ইউরিন মিষ্টি কিনা। মানে কত স্যাক্রিফাইস আওয়ার ডক্টরস আগে যারা ছিল, উইদাউট টেস্ট তারা ডায়াগনোস করে ডায়াবেটিস চিকিৎসা করতো।
তো এই জন্য আমাদের এই যে আপনি ক্লিনিক্যাল ডায়াগনোসিস ভেরি বললেন যে অনেক আগে ডায়াগনোসিসের ক্ষেত্রে টেস্ট ছিল না, কিন্তু এখন টেস্ট অনেক অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু সেই টেস্টটাকে কিন্তু রোগীরা মনে করে যে ডাক্তার আসলে প্রয়োজনের বাইরেও অনেক বেশি টেস্ট দিয়ে থাকে, সেটাকেও তারা আসলে খুব নেগেটিভ ভাবে দেখে। সো এই বিষয়টা আমরা আরেকটু বিস্তারিত আপনার কাছে অ্যাকচুয়ালি জানবো। টেস্ট অনেক সময় প্রয়োজন হয়, জি। তো রোগীরা নেগেটিভ দেখে, কারণ নেগেটিভ করা হয় অনেকগুলি টেস্ট। যেমন আমি একটা রুগীকে যা যা দরকার টেস্ট দিলাম, দরকার নাও দিলাম, আচ্ছা। তো রুগী আমার অনেক সময় দরকার কিনা বুঝবে না কোনটা। যেমন একটা রুগীর চর্মরোগ, বলে আমার কেন আপনি ইয়ে করলেন, স্যার এই বিষয়টি আমরা সুগার একটু টেস্ট কেন জানবো যে করলেন। কেন দরকার নয় এবং রোগীরা কেন আসলে এত নেগেটিভ ভাবে বিষয়টিকে দেখে থাকে, সেটা জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিয়ে নিচ্ছি। স্যার বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে টেস্টের বিষয়টিতে আসলে রোগীদের কিছুটা আসলে কনফিউশন থাকে এবং তাদের একটা নেগেটিভ একটা ধারণা থাকে যে ডাক্তাররা প্রয়োজনের বাইরেও অনেক ধরনের টেস্ট করে থাকে। আপনি বলছিলেন এই ব্যাপারে কিছু। আচ্ছা, টেস্ট সম্বন্ধে যেটা, অনেক রোগী টেস্ট না করলে সে রোগী মনে করে কিছুই তো করলো না। আমি যে প্রথম বাংলাদেশে আসলাম 40 বছর আগে, তা আমি কোনো টেস্ট এমন করতাম না, দিয়ে ওষুধ দিতাম। পরে কি ডাক্তার টেস্ট মেস করে না, তো যে আসি শুরু করলাম, দেখলাম যে অনেক রোগীরই চায় যে আমি টেস্ট করে ভালো করে কনফার্ম করে তাকে ওষুধ দেই। অনেক রোগী মনে টেস্ট দিল কেন, অনেকে এসে বলে টেস্ট ফেস দিয়েন না স্যার। তা আমি বলি না, আমার টেস্ট স্যার আমি পারবো না। বিভিন্ন ক্যাটাগরির রোগী আছে, হ্যাঁ, এটা ভীতি এবং প্রীতি বলি আমি। অনেক ভীতি, টেস্ট করবো না, সুই ফুটাবে, পয়সা লাগবে ইত্যাদি। অনেকে প্রীতি না, টেস্ট না করলে বুঝতো কি। এখন যেটা কর্পোরেট একটা সিস্টেম বাড়িয়েছে, পুরা বডি চেক আপ, যেটা আমি সাপোর্ট করি না। পুরা বডি চেক আপ দেখা গেলো যে 20,000 টাকা টেস্ট করে নিয়ে আসলো, আননেসেসারি, দরকার নেই। তো আমি চেষ্টা করি কোরিলেট করতে, আমার টেস্ট কোনটা কোনটা দরকার, আচ্ছা, এইটাই আমি দেই। তো যদি টেস্ট পজিটিভ কম পাওয়া যায়, বুঝতে হবে যে আমার টেস্টগুলি না করলে হইতো। আর যদি পজিটিভ পাই, যেমন কালকে একটা ছেলে আসলো, ইয়াং ম্যান, ভেরি বিগ বিজনেসম্যান, তো আমি প্রথমে তার কোলেস্টেরল করতে বললাম। বলে হাউ ডু ইউ নো আমার কোলেস্টেরল দরকার? ইন্টেলিজেন্ট ছেলে, শিক্ষিত ছেলে, বিদেশি পড়ালেখা করছে। আর বিকজ ইউর ডিজিজ ইজ সেবোরিয়া, অ্যান্ড সেবোরিয়া কারণই হলো কোলেস্টেরল। এই যে আমার রিপোর্ট, ভেরি কোলেস্টেরল ইজ হাই, আই এম ভেরি হ্যাপি যে আপনি কোলেস্টেরল করতে চাইছেন, আমি টেস্ট করে নিয়ে এসেছি। তো এই টেস্ট অনেক সময় দরকার, কারণ তার কোলেস্ট্রল কমাইতে হবে, নাহলে তার সেবরিয়া কমবে না। এই জন্য টেস্ট দরকার হয়, টেস্ট ছাড়া তো হয় না। কিন্তু অযাচিত টেস্ট করাটা, এই যে ফুল বডি চেক আপ সব টেস্ট করবো না, এটা খুব একটা গ্রহণযোগ্য না। প্রয়োজনীয় টেস্ট করতে হবে। স্যার আপনার কাছে একটু জানতে চাই, তার মানে কি হাই কোলেস্টেরলের সাথে সেবোরিয়া ডার্মাটাইটিসের একটা রিলেশন রয়েছে? এগুলো হচ্ছে তেল। এই যে কোলেস্টেরল থেকে যে তার যে সেবাম ইজ অয়েল। তো যে মানুষটা ফ্যাটি, তার মানে ফ্যাট বেশি, তার মানে তেল বেশি, তার সেবোরিয়া বেশি হয়। তার মানে ইট ইজ রিলেটেড। তখন দেখা যাচ্ছে তার ট্রাইগ্লিসারাইড বেশি, ওই জন্য আমাদের দেখতে হবে ট্রাইগ্লিসারাইড বেশি কিনা, ওইটা কমাইতে হবে। এরকম একটা রোগের সঙ্গে, যেমন একটা মানুষ এক্সিমা, সাংঘাতিক এক্সিমা, তখন আমরা ডায়াবেটিস চেক করি। একটা মানুষ সেতি রোগ নিয়ে আসলো, তখন তাকে আমরা তার থাইরয়েড টেস্ট করি, তার থাইরয়েড আছে নাকি, রিলেটেড। এই জন্য কোরিলেট করে টেস্টটা করতে হবে। এটা ডাক্তারের প্রতি সবসময় আমি বলি, আকুল আবেদন, যে কোরিলেট করে টেস্ট করতে হবে। স্যার আপনি বলছিলেন যে একটা রোগের সঙ্গে আরেকটা রোগের আসলে কোরিলেশন রয়েছে, তো এই সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই যে আসলে কোন কোন ধরনের ডিজিজের সঙ্গে এক্সিমা বা অন্যান্য রোগের আসলে রিলেশন রয়েছে, একটু যদি আমাদেরকে বলতেন, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যেন দর্শক আসলে জানতে পারে। আচ্ছা, যেমন একটা মানুষকে আমি বলি, যখন একটা মানুষ ফেটি থাকে, পেটটা অনেক বড় থাকে, তখন বলি যে আপনার যে এই যে চর্বি বেশি পেটে, এই ভুঁড়ি, এটাকে বলা হয় মাদার অফ ডিজিজেস। একটা ফ্যাটি মানুষের ডায়াবেটিসের সম্ভাবনা বেশি থাকে, বিকজ তার কোলেস্টেরল লেভেল হাই হয়, তার শরীরের মধ্যে যে মেটাবলিজমটা প্রবলেম, মেটাবলিক ডিজিজ বলে, তখন তার ডায়াবেটিস সম্ভাবনা থাকে। একটা মানুষের পায়ে ঘা সারে না, তার ডায়াবেটিসের সম্ভাবনা থাকে। একটা মানুষের দেখা গেলো কোলেস্টেরল হাই, ইয়েস, তুমি ব্লাড প্রেশার দেখো, তার মানে তোমার এতে হয়তো কোনো রক চিকন হয়ে তোমার কি হইতে পারে, নাম্বার 1 চান্স অফ হার্ট ডিজিজ ইজ দেয়ার। তখন আমরা করি কি, যার ব্লাড প্রেশার থাকলে তখন আমরা ইসিজি করি, তোমার হার্টে কোনো ব্লক আছে নাকি। একটা মানুষের ডায়াবেটিস, তখন তার এদিকে তার থাইরয়েড আছে নাকি, রিলেটেড ডিজিজ। এরকম একটার সঙ্গে সম্পর্ক অনুসারে টেস্ট করে বোঝা যায় একটা মানুষের অনেকগুলি রোগ একসঙ্গে থাকতে পারে। তাই আমাদের ফোকাস হইতে হবে পুরা জিনিসের উপরে, তার শরীর থেকে আরম্ভ করে, তার চলাফেরা আরম্ভ করে, তার যে ব্যক্তিগত অভ্যাসগুলি, সেইগুলি। যেমন হেবিটিক ডার্মাটাইটিস রোগ আছে, একটা মানুষ এখানে এই জায়গাটা অনেক উঁচু, কী করে, তুই এরকম খায়, এখানে ঠোঁটের মধ্যে একটা ফুসকুড়ি, তার মানে ঠোঁট কামড়ায়। এইগুলি আমাদের খুব খেয়াল করে দেখতে হবে কোনটা কি কারণে হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা,
স্যার, যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এক্সিমা, আমরা এটার পাশাপাশি আমরা কোরিলেটেড অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানতে পারছি, জানার চেষ্টা করছি। একটু জানতে চাই যে যাদের ওসিডি ডিজিজ রয়েছে, আমরা যতটুকু জানি তাদের এক্সিমা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? আচ্ছা, সূচিবাই যেটাকে বাংলায় বলা হয়, যেমন একটা সূচিবাই মানে হলো কিছুই বাথরুমে গিয়ে আমার রুগীও ছিল 6 ঘন্টা বাথরুমে থাকে। কেন? কাপড় পরিষ্কার হয় না, আবার ধুইল। এটাকে এই বলা সিরি, অথবা এটাকে বলা হয় আমরা সূচিবাই, বাংলায় সবাই বুঝবে। তো এটা হয় কি, বারবার পানি লাগার কারণে এদের হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলে ঘা দেখেই বুঝতে পারি যে এর ওটা সূচিবাই। কারণ এই আঙ্গুলের ফাঁকগুলি, এটা হাত বা পা, এখানে ছোট্ট ছোট্ট চামড়া উঠে অথবা ঘা হয়ে যায়, অথবা রুগীটার বসার ভঙ্গি থেকে বোঝা যায় এই রুগীটা সূচিবাই। অনেকে, আমার রুগী ছিল, উনি একটা চাদর নিয়ে আসতেন, ওইটা প্রথম চেয়ারে বসে অথবা একটা এই নিয়ে আসতেন, একটা কমফোর্টার বা একটা কিছু নিয়ে আসতেন, যে আমার বসতে কষ্ট হয়, আমি শক্ততায় বসতে পারি না, ওখানে গদি নিয়ে আসতেন সঙ্গে করে। এরাই হলো সূচিবাই মানুষ। যে ওরা হাঁটার সময় এরকম করে হাঁটে যে কারো গায়ে যেন না লাগে। আর এইগুলি দেখে বোঝা যায় সূচিবাই। আর স্কিন ডিজিজ তাদের একটু বেশি হয়, বিশেষ করে একজিমাটা এদের বেশি হয়। কারণ হলো এরা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বারবার বলে আমি এত পরিষ্কার, আমার কেন একজিমা বলে। একজিমার সঙ্গে পরিষ্কারের কোনো সম্পর্ক না, এটা হলো ছোঁয়াচে রোগ না। এটা হলো আপনি বারবার যে সাবান দিয়ে হাত ধোন, হাত পরিষ্কার করেন, ডেটল, সেভলন। এই করোনার সময় এক রুগী আসলো, তার হাত দুটো পুরো সাদা হয়ে গেছে, খালি সার্ফ পাউডার দিয়ে হাত দেয়, দিনে 4 বার 7 বার 10 বার হাত দেয়, 2-3 দিন ড্রাইনেস তৈরি হয়। ড্রাইনেস প্রথম কথা হলে ঘা হয়, ড্রাই হয়ে যায়। কারণ স্কিন তো আর কত সেবাম আর কত থাকে, আর পানি কত, ড্রাই হয়ে যায়। ড্রাই এরকম চুলকানো হয়, চুলকানো হলে ঘা হয়, ঘা হলে একজিমা হয়। এই জন্য বারবার, 1 নম্বর সে বেশি ডিটারজেন্ট ইউজ করে, বেশি সাবান ইউজ করে, বেশি কেমিক্যাল ইউজ করে, ডেটল, সেভলন ইউজ করে। এই সব কারণে, তার কেমিক্যাল কারণে এটা হয়। 2 নম্বর পানির কারণে হয়, এই স্কিনের ক্ষতের কারণ হয়। অনেকগুলি কারণ আছে একজিমা, এই সূচিবাই মানুষের বেশি ওসিডি যারা তাদের। আচ্ছা, ওসিডি অথবা যেটি আপনি বললেন যে যাদের সূচিবাই ধরনের রোগ যাদের রয়েছে, তাদের একজিমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারই পাশাপাশি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি যেমন বলছিলেন যে ডিটারজেন্ট যারা ইউজ করে, যারা হোম মেকার রয়েছে, যারা আসলে ঘরে রেগুলার বেসিসে ধোয়া পাল্লার কাজ করে থাকে, থালা বাসন ধোয়ার কাজ করে, কাপড় ধোয়ার কাজ করে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে স্কিনের বিভিন্ন ধরনের ডিজিজ হয়ে থাকে, তার মধ্যে একজিমা অন্যতম। তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ আসলে কি? প্রথম কথা, একজিমাটা হওয়ার কারণ হলো তার কেমিক্যাল। সেটা ডিটারজেন্টে থাকতে পারে, সেটা থালা বাসন যে ওয়াশ করে সেখানে লিকুইডের জন্য হইতে পারে, সেটা তার সাবানের জন্য হইতে পারে, এবং সব মিলে পানিটা মেইন কারণ হইতে পারে। কারণ এত বেশি পানি লাগে যে তার স্কিনের যে নর্মাল প্রোটেকশন, আমার যে ক্যারাটিন লেয়ার, প্রোটেক্টিভ লেয়ারটা নষ্ট হয়ে যায়। ওই প্রোটেকশন নষ্ট হওয়ার কারণে আর ডিটারজেন্ট ঢোকার কারণে এই একজিমাটা হয়। তখন প্রথম হইল, যারা কাপড় ধুবে তাকে বলতে, কাপড় ধোয়ার পরে আপনি হাতটা মুছে ড্রাই করে একটু রেস্ট নেবেন, যেন এই জিনিসটা, কারণ মানুষের প্রতিনিয়ত স্কিনে একটা চেঞ্জ হচ্ছে। যেমন পৃথিবী সারাক্ষণই কিছু ঘটতেছে, আমাদের শরীরে সারাক্ষণ স্কিন পরিবর্তন হচ্ছে। তখন এই প্রোটেক্টিভ মেকানিজমটা একটু বেটার হবে, তখন আবার সে কাপড় ধুবে। বেটার গ্লাভস পরে অভ্যাস নাই, তখন করতে হবে কি, পেট্রোলিয়াম জেলি, কেমিক্যাল বেরিয়ার বলি এটা আমরা, এই যে বেসিলিন যারা পেট্রোলিয়াম, এটা ব্যবহার করবে, তারপর ধুবে, আবার একটু বেসিলিন লাগাবে। তাইলে আমাদের কথা হলো যে সে করবে, কাপড় ধুবে, সবই কাজ করবে, কিন্তু প্রোটেকশন করতে হবে তার স্কিনটাকে। কারণ স্কিনটা এমন একটা জিনিসটা যারা যা খুশি তাই করা যাবে, তারও কিছু নিজস্ব পাওনা আছে আমাদের কাছে, তারে যথেচ্ছা ব্যবহার করলে হবে না। সেই জন্য আমরা তার প্রোটেক্টিভ মেকানিজম ঠিক রেখে আমরা কাজ করব। আচ্ছা, কেননা মায়েরা কিন্তু বলে থাকে যে আসলে যত ধরনের স্কিন ডিজিজে হোক না কেন, স্পেশালি আমরা যদি একজিমার কথাই বলে থাকি, যদি তাদেরকে এই ধরনের মেনটেনেন্সের কথা বলা হয়ে থাকে, তারা কিন্তু বলে থাকে যে সব সময় মেনটেন করাটা পসিবল হয় না, এবং হ্যান্ড গ্লাভস ইউজ করতেও কিন্তু তারা খুব একটা আগ্রহী হয় না। এক্ষেত্রে আসলে আর কি মেনটেনেন্সের মাধ্যমে বা ওষুধপত্রের মাধ্যমে সেই একজিমাটাকে আসলে কন্ট্রোল করা সম্ভব? আচ্ছা, একজিমা যদি কারো থাকে, তখন উনি যখন এই কাজ করতে হবে, তাকে হালকা স্টেরয়েড 1% হাইড্রোকোরেশন ব্যবহার করতে বলি। যখন চুলকানো হবে, এই হাইড্রোকোরেশন ব্যবহার করবে, চুলকানোটা কমে যাবে, তারপর সে কাজটা করবে। আবার যখন কাজ শেষ করবে, আবার সেই ওষুধটা লাগাই নেবে। মানে কাজের আগে পরে ওষুধ লাগাইতে হবে। ওষুধের বিভিন্ন রকম সিস্টেম আছে স্কিনে, যেমন শুধু 6 ঘন্টা 8 ঘন্টা পর না, এরকম না। যেমন যে মানুষটা দেখা গেল যে তার এই থালা বাসন ধোয়া বা কাপড় ধোয়ার পরে আগে হয়, তাহলে একবার করবে কি, ওষুধ লাগবে কাজ করার আগে, আবার কাজ করার আগে হাত ধুয়ে মুছে পরিষ্কার করে ড্রাই করে আবার ওষুধ লাগাবে। মেনটেনেন্স অফ দি ট্রিটমেন্ট খুবই ইম্পর্টেন্ট এখানে। এই যারা এইসব কাজ করবেন, সেটা হোম মেকারই হোক
আর হোম মেডই হোক তাদেরকে এটা করতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর গ্লাভস পরতে না পারলে তো কিছু করা যাবে না। আর গ্লাভস আমাদের সেরকম পাওয়া যায় না বিদেশের মতো, মানে ওয়ার্কিং গ্লাভস নাই আমাদের দেশে, মানে খুবই কম। অভ্যাস তো নাই, নাই বলে অভ্যাস নাই। তো আর তাইলে আমার স্কিনটাকে একটা জিনিস আমি দেখছি, যারা কাজের বোয়া যারা, তাদের হাতটা আসলে চাপাটা শক্ত হয়ে যায়। এগুলো কম্পেনসেটরি হাইপারট্রফি। স্কিন আর কী করবে, আস্তে আস্তে স্কিনের লেয়ারটা ঠিক হয়ে যায়, তার আর কিন্তু বেশি প্রবলেম হয় না। এটা ন্যাচারালি মানে সৃষ্টিকর্তা এমন অবস্থা করে কাজ করতে পারে। একটা রিক্সা চালক এই যে পেডেল রিক্সা দিতে, তার পায়ের তলায় কর পড়ে যায়, হাতে কর পড়ে যায়, এটা কম্পেনসেটরি মেকানিজম। অর্থাৎ নেচার তাকে প্রোটেক্ট করে ফ্রম দি এনভায়রনমেন্ট, যাতে ওই কাজে তার কষ্ট না হয়। এগুলি সবই নেচার হেল্প করে। যাদের ক্রনিক এক্সিমা রয়েছে তাদের ক্ষেত্রে কি স্টেরয়েডটা অ্যাপ্রোপ্রিয়েট, অথবা এর বিকল্প কি ধরনের ওষুধ আপনারা ব্যবহার করার জন্য বলেছেন? এক্সিমায় সবসময় টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করতে হবে। তার কারণ হইল এই স্টেরয়েডটা অ্যাবজর্ব হয় না বড়দের, ছোটদের অ্যাবজর্ব হয়, আর খুব নেগলিজিবল, এটা কোনো শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া করে না। তবে বারবার স্টেরয়েড ব্যবহার করলে স্কিন কিন্তু পাতলা হয়ে যাবে। এই জন্য হালকা, এটা বিভিন্ন পাওয়ার আছে, এটা লো পটেন্ট, হাই পটেন্ট, মিডিয়াম পটেন্ট, সুপার পটেন্ট, মানে অনেক ধরনের স্টেরয়েড আছে। তো যত কম পাওয়ারের স্টেরয়েড বেরোয় তত ভালো, অ্যাবজর্ব হওয়ার সম্ভাবনা কম। কিন্তু ইনফ্লেমেশন কমানোর জন্য স্টেরয়েড ব্যবহার করতে আজকাল স্টেরয়েড স্পেয়ারিং ড্রাগ বেরিয়েছে, এটা ক্যালসিনিউরন ইনহিবিটার নামে একটা ওষুধ আছে, সেটা ব্যবহার করতে পারে। এটা স্টেরয়েড না, নর্মাল ভেসেলিন পেট্রোলিয়াম জেলি যে আমরা ইউজ করি, ভেসলিন নামে যেটা পাওয়া যায় কমার্শিয়াল নেম, এটা পেট্রোলিয়াম জেলি, ওইগুলি কিন্তু ওই স্টেরয়েডের মতোই কাজ করে। ওই এক্সিমাতে শুধু ওই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে অনেক রোগী ভালো থাকে, স্টেরয়েড লাগে না। তবে স্টেরয়েড প্রয়োজন করবে, অনেক সময় আমরা বলি একদিন স্টেরয়েড দেন, একদিন ভেসেলিন দেন, একদিন স্টেরয়েড দেন, একদিন ভেসেলিন দেন, অথবা এক সপ্তাহ স্টেরয়েড দিয়েন না। এই জন্য আমার স্টেরয়েড যাতে ক্ষতি না করে আমরা চেষ্টা করি রোগীকে বোঝানোর জন্য। আচ্ছা, এক্ষেত্রে নিশ্চয়ই আসলে এই যে আপনি বললেন যে একদিন স্টেরয়েড ইউজ করবে, আরেকদিন হয়তো নর্মাল ময়শ্চারাইজার বা ভ্যাসলিন টাইপের ক্রিমগুলো তারা ইউজ করবে, সেটার জন্য নিশ্চয়ই ডাক্তারি পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ কখন কোনটা করবে খুবই প্রয়োজন, কারণ অনেক সময় বেশি স্টেরয়েড ব্যবহার করলে টেকিফাইলেক্সিস ডেভেলপ করে, স্টেরয়েডের কাজ হয় না, এটা বলে টেকিফাইলেক্সিস। আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়, আর এখানে বলে টেকিফাইলেক্সিস, পরে আর কাজ করে না। তো এই জন্য স্টেরয়েডও মাঝে মাঝে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে অন্য কিছু ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন একটু আরেকটা ভিন্ন প্রসঙ্গে আমরা চলে আসি, যেমন যে কোনো ধরনের স্কিন ডিজিজের ক্ষেত্রে আমি বলবো যে আসলে শহরাঞ্চলের মানুষ নয়, একটু গ্রামাঞ্চলে বা মফস্বলের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভ্যানে করে হকারের মতো তারা বিভিন্ন ধরনের এক্সিমা বা স্ক্যাবিজ ধরনের ঔষধ তারা বিক্রি করছে মাইকিং করে। এই ব্যাপারে আপনার মতামত কি? এই যে এই ধরনের ওষুধগুলো ইউজ করছে, এটিতে আসলে পরবর্তীতে কী ধরনের জটিলতা তৈরি হতে পারে? প্রাচীনকাল থেকেই যেমন হুইটফিল্ড নামে একটা মলম পাওয়া যায়, হুইটফিল্ড খুবই পরিচিত। এটা দুইটা অ্যাসিড স্যালিসাইলিক বেনজোইক। এটা হয় কি, স্কিনে রোগ থাকলে স্কিনটা বার্ন করে দেয় অ্যাসিড দিয়ে, তখন স্কিন বার্ন করলে স্কিন রোগ থাকবে না, কিছুদিন পর আবার কিন্তু রোগটা হবে, বাট সাময়িকভাবে কমে যাবে। তখন মানুষ অ্যাডভার্টাইজ শুনে এগুলি কিনে, কেউ বলে ঢুল মলম, কেউ বলে হুইটফিল্ড মলম, না নাম টাম দিয়ে, অনেকে নিজের নামেও দেয়, দিয়ে এই মলমগুলি ব্যবহার করা। এটা কিন্তু সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত না, তবে এগুলি এখনও চলতেছে এবং চলে। এগুলি গ্রামে না, শুধু ঢাকা শহরেও আমার চেম্বারের সঙ্গে মাইক নিয়ে একজন বেন নিয়ে বসে থাকে, আর ডাক্তার নয়, আর ডাক্তার নয়, এইবার আসেন, কাউরের ওষুধ, মলম, দাউদের মলম, সব মলম আমার কাছে আসে, এবং বিফলে মূল্য ফেরত, 6 টাকা দাম। একটু জানতে চাই যে তখন আপনার অভিব্যক্তি কি থাকে, যে ডাক্তারের কাছে না যে আসলে তাদের কাছ থেকে ওষুধ নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন তারা? অ্যাকচুয়ালি এখানে তেমন কিছু করার নাই। আমি তো তার এটা স্বাধীনতা, আমি তো তাকে বলতে পারবো এগুলি করো না, বাট আমি তো পুলিশ ডাকতে পারবো না, সে তার কাজ করতে করো। এটি দায়িত্ব হলো কার? যারা স্বাস্থ্য সংস্থা যারা করেন তাদের, যে এইগুলি, যেমন আমাদের মডেল ফার্মেসি হয়েছে যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা যাবে না। আর রোগীদের প্রতি আমার সবসময় বলে, আপনার প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নিয়ে না, ডাক্তার ছাড়া ওষুধ, এটা হলো আমাদের সচেতন হইতে হবে। এগুলো আস্তে আস্তে ঠিক। এই যে আপনি বললেন যে আসলে মডেল ফার্মেসি আমাদের আরো বেশি দরকার, কিছু কিছু আছে আরো বেশি দরকার, এই বিষয়টি আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি।
স্যার বিরতির আগে আপনি বলছিলেন যে বাংলাদেশে মডেল ফার্মেসি অনেক রয়েছে এবং আরও বেশি দরকার। সো এই মডেল ফার্মেসির বিষয়টা আপনার কাছ থেকে জানার আগে আমি আরেকটু জানতে চাই যে যেটি বলছিলাম যে আসলে এই যে রাস্তাঘাটে যে ভ্যানে করে বিক্রি হচ্ছে, আপনি বলছেন যে আসলে আমাদের কিছু করার নেই, কিন্তু এটি তো আসলে আমাদের জনসাধারণের জন্য বা স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতিকর। এক্ষেত্রে একজন চিকিৎসক হিসেবে আপনার আসলে কি চাওয়া পাওয়া বা কি পরামর্শ বা কি সুপারিশ আপনি করতে চান স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি? এক্ষেত্রে কোনো আইন প্রয়োগ করার দরকার আছে কিনা? অনেক আইন আছে হেলথের, যেমন প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করার আইন, কিন্তু তো এখন ওই ভেন্ডার থেকে যেটা করতে হবে আমাদের দেশে, যদি স্বাস্থ্য মন্ত্রণালয় এমন কোনো সিস্টেম করে যে তুমি এটা করতেছো, তোমার অন্য একটা কাজ দিই, তার তো অ্যাকচুয়ালি এটা করতেছে নিজের জন্য, তার উপার্জনের জন্য, তখন তাকে যদি অন্য কাজ দিয়ে বোঝানো হয় যে তুমি এই কাজটা করলে ক্ষতি হবে পাবলিকে, তুমি করো না। যেমন আমাদের একটা গল্প আছে যে একটা গ্রামে একটা নাপিত ফুরা কাটতো, তো পরে সেখানে হলো অ্যানাটমি, ফুরা কাটে, রক কাটতে পারে, রক্ত বন্ধ করতে পারে না, তারা যখন শিক্ষাটা দেওয়া হয়েছে সে কিন্তু আর ফুরা কাটে না। অতএব আমরা যদি তাদেরকে রিহেবিলিটেশন করতে পারি, এটা জোর করে করা যায়। রিহেবিলিটেশন, রিক্সাওয়ালা রিক্সা রাস্তায় আসে না, ওদের রিহেবিলিটেট করলে কিন্তু এইসব রিক্সা সারা পৃথিবীতে নাই, এরকম ওইগুলি থাকবে না, ওদের রিহেবিলিটেশন করতে পারে। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করতে পারে, এটা পুরা সরকার করতে পারে, জনগণ করতে পারে, সবাই মিলিয়ে আমরা এটা করতে পারি। আচ্ছা, এই যে আপনি মডেল ফার্মেসির কথা আপনি বলছিলেন, সেই মডেল ফার্মেসিতে আসলে আমাদের দেশে যে কয়েকটা আছে সেটিকে আসলে আন্তর্জাতিক মানটাকে কি তারা ধরে রাখতে পারছে? আপনার কাছে কি মনে হয়? এই মডেল শব্দ আছে দৃষ্টান্ত। যেমন আগের দিনে ব্রিটিশ আমলে স্কুলে মডেল স্কুল করে, মডেল মানে দেখানোর, মানে স্কুল মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে আসলে মডেল থানা, ঢাকা শহরে থানা ছিল না, রমনা মডেল থানা করলে, কোতোয়ালি ছাড়া ছিল না। এরপরে আর মডেল থানা নাই, এখন মডেল ফার্মেসি করা হয়েছে। আস্তে আর মডেল ফার্মেসি থাকবে না, সবই মডেল। ফার্মেসি মানেই মডেল, স্কুল মানে স্কুল, এখানে মডেল দরকার নাই। তো অতএব ফার্মেসি মডেল করা দৃষ্টান্ত দেওয়ার জন্য যে এই ফার্মেসি এরকম হইতে হয়। যেমন আজকে কানাডাতে আমরা দেখি কি ওদের 2-3টা ফার্মেসি আছে, ফার্মেসি কিন্তু বেশি নাই, 2-3টা কোম্পানি ফার্মেসি চালায়। এখন না মডেল বানা ফার্মেসি। তো আমরা যদি মডেল ফার্মেসি করে দৃষ্টান্ত দেখানো হচ্ছে যে ফার্মেসি এরকম হইতে হবে। কেন? নাম্বার 1, কতগুলি ওষুধ আছে, ঘুমের ওষুধ, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, এরকম 7টা ওষুধ আছে যেগুলি প্রেসক্রিপশন ছাড়া সারা পৃথিবীতে দেয় না, দিবে না এবং মানুষ নিবে না। এটা আমাদের প্রমাণ করতে হবে যে এই ওষুধ বিক্রি করতে পারবে, নাম্বার 1। নাম্বার 2, একটা প্রেসক্রিপশনের একটা মেয়াদ আছে। একটা প্রেসক্রিপশন একটা মানুষ নিলে 1-2 মাস খাবে, পরে আর খাবে না, এরপরে ফার্মেসি গেলে সে ওষুধ দিবে না। যেন আমাদের নিচে একটা ফার্মেসি আছে, ওটা মডেল ফার্মেসি, ওরা কিন্তু আমার পুরান প্রেসক্রিপশন নিলে ওষুধ দেয় না, বলছে না এই প্রেসক্রিপশন স্যারকে আবার লিখে আনেন, এই প্রেসক্রিপশন ইজ ইনভ্যালিড। এইগুলি হলো মডেল ফার্মেসির কাজ। আর কিছু আছে ওটিসি প্রোডাক্ট, এটা ওভার দি কাউন্টার দেওয়া হয়, যেমন এটা মাথা ব্যথার ওষুধ, একটা পেট ব্যথার ওষুধ, এগুলি কিন্তু প্রেসক্রিপশন লাগে না, একটা ভেসিলিন প্রেসক্রিপশন লাগে না। তো ওইগুলি ওটিসি প্রোডাক্ট আলাদা করতে হবে, প্রেসক্রিপশন প্রোডাক্ট আলাদা করতে হবে। প্রেসক্রিপশন প্রোডাক্ট আলাদা থাকবে, এটা একটা ব্যারিকেড থাকবে, এটা পট করে কেউ নিতে পারবে না, এবং ওইখানে একজন কোয়ালিফাইড ফার্মাসিস্ট বসাইতে হবে। ওখানে সাধারণত কিছু যারা তারা বসানো হচ্ছে ভুল ওষুধ দিয়ে দিবে, উল্টাপাল্টা করবে। এই জন্য কোয়ালিফাই 2টা মডেল ফার্মেসির মেইন কারণ হলো নাম্বার 1, ওটিসি প্রোডাক্ট আলাদা করতে হবে, প্রেসক্রিপশন আলাদা করতে হবে। ওই কোনো মানুষ সার্ভ করবে না প্রেসক্রিপশন উইদাউট হি ইজ এ ফার্মাসিস্ট। এটা মডেল ফার্মেসির নিয়ম। আর মডেল ফার্মেসিতে কোনো পুরান প্রেসক্রিপশন সার্ভ করা হবে না। মডেল ফার্মেসি মুখের কথায় কোনো ওষুধ দিবে না, রেজিস্ট্রেশন ছাড়া কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ওষুধ দিতে পারে না। এগুলো মডেল ফার্মেসির কাজ। স্যার, আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি নিয়ে আসছেন, প্রত্যেকটা বিষয় আমি একটা একটা করে জানতে চাই। যেমন আপনি বলছিলেন যে প্রত্যেকটা মডেল ফার্মেসিতে একজন করে ফার্মাসিস্ট থাকবে যিনি প্রত্যেকটা বিষয় মনিটর করবে, এবং আমরা অনেক ক্ষেত্রে কিন্তু যেটা করে থাকি যে 6 মাস আগে একটা প্রেসক্রিপশন আমার কাছে ছিল, সেই প্রেসক্রিপশন নিয়ে যেহেতু আমার একই ধরনের প্রবলেম বা অসুখটা আমার হয়েছে, সেই পুরনো প্রেসক্রিপশন দেখে কিন্তু আমি ওষুধটা নিচ্ছি। এক্ষেত্রে আপনার পরামর্শ হচ্ছে যে ফার্মাসিস্ট সেই প্রেসক্রিপশন দেখে তারপরে ঔষধটা দিবে, অর্থাৎ নতুন কোনো প্রেসক্রিপশন ছাড়া তারা কখনোই ঔষধ দিবেন। এবং ওটিসি কিছু মেডিসিনের কথা আপনি বলছিলেন যে ওটিসি মেডিসিনগুলোর ক্ষেত্রে কোনো প্রেসক্রিপশনের দরকার হয় না। এক্সিমার ক্ষেত্রে যে ওষুধগুলো রয়েছে সেটি কি আসলে ওটিসির মধ্যে পড়ে? এখানে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া কোনো এটা ওটিসিতে পড়ে না, কিন্তু কিছু কিছু মলম আছে যেগুলি যেমন ময়েশ্চারাইজার, এটা ওটিসিতে দিতে পারবে, ব্যথার ওষুধ দিতে পারবে, চুলকানোর ওষুধ দিতে পারে, অ্যান্টিহিস্টামিন দিতে পারে, এগুলো ওটিসি প্রোডাক্ট পড়বে। তো অতএব নির্দিষ্ট করা আছে কোনগুলি ওটিসি, এটা এবং কাউন্টারে আলাদা। এটা যদি করা হয় আস্তে আস্তে আমাদের ফার্মেসিগুলি, আর যদি নিয়ম করা হয় যে কোনো ফার্মাসি
ফার্মাসি লাইসেন্স দেওয়া হবে না তার ফার্মাসিস্ট ছাড়া, কিন্তু আমাদের হয় কি ফার্মাসির কাগজে লাইসেন্স নেয় ওই সার্টিফিকেট দিয়ে, ও আর ওই ফার্মাসিতে থাকে না, 10টা ফার্মাসিতে লাইসেন্স দিয়ে নেয়। অতএব এটা খেয়াল করতে হবে, কনফার্ম করতে হবে ফার্মাসিতে কোনো জুনিয়র বা সিনিয়র বা মিডিয়াম ধরনের ফার্মাসিস্ট আছে নাকি, এটা যদি গভর্নমেন্ট এনশিওর করে লাইসেন্স রিনিউ করার জন্য, তাইলে কিন্তু এগুলো ঠিক হবে। আমাদের লাইসেন্স বিন ফার্মাসি অগণিত। আচ্ছা, এখন আমরা একটু এক্সিমাতে আবার একটু ফিরে আসি, যে এক্সিমা এমন একটি চর্ম রোগ যেটি আমরা প্রথমেই বলছিলাম যে খুবই অস্বস্তিকর এবং বিব্রতকর। এখন কারো যদি এক্সিমা হয়ে থাকে তার একটা ধারণা সেটা হয়তো বারবার রিপিট হতে পারে এবং সে মানসিকভাবে এবং তার আত্মবিশ্বাসও কিন্তু অনেকটা কমে যায় এবং পারিবারিকভাবেও কিন্তু দেখা যায় তাকে কিছুটা হেয় করা হয়। এক্ষেত্রে যাদের এক্সিমা হচ্ছে, এই এক্সিমা ট্রিটমেন্ট আসলে কতদিন পর্যন্ত আসলে কন্টিনিউ করতে হয় বা কন্টিনিউ করা উচিত বলে আপনার কাছে মনে হয়? অ্যাকচুয়ালি এক্সিমা বা সকল রোগী যতক্ষণ রোগ থাকবে ট্রিটমেন্ট করতে হবে, রোগ না থাকলে ট্রিটমেন্ট হবে না। যখন এক্সিমা নাই ট্রিটমেন্ট করবে না। তবে এক্সিমার ব্যাপারে বারবার বলি, যদি কারণ বের করা যায় ওই কারণটা বাদ দিলে কিন্তু সে এক্সিমা আর থাকবে না, ট্রিটমেন্টও লাগবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি অনেক রোগী দেখছি যে দেখা গেলো তার একটা আংটি পড়ছে, আংটিতে অ্যালার্জি, আংটি বাদ দিয়ে দাও, বাস তার অ্যালার্জি নাই। তারপরে তার বেল্টে বা জুতা, সিনথেটিক জুতা হয় পরো না, চামড়া জুতা পরো, চামড়ায় হয় তুমি সিনথেটিক জুতা পরো, মোজায় হয় তুমি সুতি মোজা পরো, বা কাপড় হয় সিনথেটিক কাপড় বাদ দাও। যদি এটা করা হয়, অ্যাভয়েডেন্স ভেরি ইম্পর্টেন্ট ইন এক্সিমা। এক্সিমা যে কারণে একটা মানুষ মেশিনে ভাইব্রেশনের কাজ, ভাইব্রেট করে, তার কাজই হলো মেশিনটা কাঁপে, ওটা তার কাজ করতে, তখন তার পাতে ভাইব্রেশনের জন্য ওই কয়েবনার হয়ে এক্সিমা হয়, তুমি ওই মেশিন বদলাই দাও। কারো সূর্যরশ্মিতে অ্যালার্জি, যেমন সোলার প্রোডাইগো এক ধরনের এক্সিমা, সোলার প্রোডাইগো সারা মুখের উদ্যোগে পুড়ে যাচ্ছে, তার মানে সান সেন্সিটিভ। তো তার উপরে তুমি সানে যাইও না, সান ব্লকার ইউজ করো, ছাতা ইউজ করো, তারপরে হচ্ছে না, ঘরে থাকো। তো অতএব ওই জিনিসগুলো অ্যাভয়েড করলে কিন্তু এক্সিমার থেকে সম্পূর্ণ মানুষ ফ্রি থাকতে পারে। কতগুলি প্রবলেম রৌদ্র কেমনে বাদ দিবে। কালকে একটা মাছ ব্যবসায়ী আসছিল, তার খারাপ অবস্থা, তারা ভর্তি করে একবার রাখলাম হাসপাতালে 7 দিন, তার এক্সিমা 100% তার মুখের এক্সিমা নাই। কেন? যে তোমার তো বাইরেতে দেয়নি আমরা রোদে। অতএব রোদ্র অ্যাভয়েড করতে হবে। যে কোনো জিনিস যদি তার যে জিনিসে মেটেরিয়ালস অ্যালার্জি, মেটেরিয়ালস বাদ দিলে কিন্তু তার সে এক্সিমা থাকবে না। আর যখন এক্সিমা কতদিন ট্রিটমেন্ট করতে হবে, আজীবন থাকলে আজীবন চিকিৎসা করবে, ডায়াবেটিস করছে, ব্লাড প্রেশার করছে, সব কিছু করবে, না থাকলে করবে না। এটা কন্টিনিউয়াস প্রসেস, দরকার নাই মলম লাগে এক্সিমা বাদ আর মলম লাগাবে না, ভেসিনি লাগাবে, কিছুই লাগাবে না, যেন না থাকবে। রোগ থাকলে চিকিৎসা করতে হবে, পিপাসা থাকলে পানি খাবে, খিদা হলে খাবার খাবে, রোগ থাকলে ওষুধ খাবে। অনেকে বলে স্যার ওষুধ তো দিলেন, খাইলে ভালো থাকি, না খাইলে থাকি না। বলে তাইলে আপনি ভাত খাইয়েন না একদিনের পরে, খিদা লাগবে না লাগবে, তো রোগ হলে তো ওষুধ খাইতেই হবে, এটা ন্যাচারাল। আপনার ডায়াবেটিস হলে ওষুধ খাইতে হবে। এখন প্রেসক্রিপশন পুরান এই জন্য দিবে না, একটা রোগী ডায়াবেটিস টোটালি নিয়ন্ত্রণে, দেখা গেল সে ইনসুলিন নিতে নিতে তার হাইপো হয়ে গেছে, এই জন্য প্রয়োজন ডাক্তারের পরামর্শ। হাইপো হলে তো কী করবে, তার কি ডোজ কমাবে বা বাড়াবে। একটা আমাদের অনেক স্টেরয়েড লাগাচ্ছে, তার স্কিন পাতলা হইয়া দেখা গেল মুখের সব রগ দেখা যাচ্ছে। ওই জন্য প্রেসক্রিপশন দরকার, যে রুগীর ক্ষতি না হয়, রুগীকে সেফটির, এখানে পেশেন্ট সেফটির কথা আসে। একটা পেশেন্ট সেফটি তখনই হবে পেশেন্ট যদি সেফ প্রেসক্রিপশন ইউজ করে। দেখা গেল সে নিজে ডাক্তার দিছে খাইছে, নো, প্রেসক্রিপশন ইজ ভ্যালিড অনলি দি নেক্সট ভিজিট যে আসবে, এরপরে ভ্যালিড না। আপনি বলছেন যে ফলো আপ এবং মনিটরিং করাটা ইজ ভেরি ভেরি মনিটরিং এন্ড ফলো আপ ইজ আটমোস্ট ইম্পর্টেন্স অফ ট্রিটমেন্ট। জি স্যার, আমরা তো অনেক কিছু জানলাম এক্সিমা সম্পর্কে এবং তার সঙ্গে আনুষঙ্গিক এবং প্রাসঙ্গিক অনেকগুলো বিষয় আপনি আমাদেরকে বললেন। আমরা আরও কিছু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। স্যার, বিরতির আগে আমরা এক্সিমা নিয়ে অনেক বিস্তারিত জানলাম এবং সেই সঙ্গে আনুষঙ্গিক অনেক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে বললেন, যে আসলে এই যে প্রিকশনের বিষয়গুলো বললেন, যে বাচ্চাদের কাছ থেকে যেন আমরা দূরে রাখি। আপনি ফার্মেসির বিভিন্ন প্রোটোকলের কথা আপনি বললেন, মডেল ফার্মেসির কথা বললেন, অনেক কিছু আমরা জানলাম। এখন আমরা আপনার কাছে একটু জানবো যে আসলে এই যে এক্সিমা যাদের হচ্ছে, লক্ষণটা দেখা দেওয়ার পরে প্রথমে আপনারা কোন ধরনের টেস্টগুলো আসলে করতে দেন? প্রথম টেস্ট করতে হবে, তার আইজি লেভেল দেখা হবে যে তার অ্যালার্জি লেভেলটা কত। আচ্ছা। নাম্বার 2, প্যাচ টেস্ট করে দেখতে হবে তার কোনো মেটেরিয়ালস অ্যালার্জি আসেনি। তারপর দেখতে হবে তার খাওয়ার অ্যালার্জি আছে নাকি, এই অ্যালার্জি লেভেলটা করতে হবে। আর যদি বয়স্ক রোগী হয় তখন আমরা ডায়াবেটিসটা দেখি, তার কোলেস্টেরল দেখি, তার টোটাল কাউন্ট সিবিসি করা হয়, যেটা কমপ্লিট ব্লাড পিকচার বলা হয়, যে তার কোনো ব্লাডে কোনো ডব্লিউবিসি কাউন্ট বা কিছু আছে, তার প্লেটেলেট বা বিভিন্ন কিছু করে আমরা দেখি যে সার্বিক একটা
পরীক্ষার মাধ্যমে তার অন্য কি কারণ থাকতে পারে, একজিমাটা কেন হইল, তারপরে স্পেসিফিক টেস্টের মধ্যে যারা বলছি প্যাচ অ্যান্ড প্রিক অথবা এটাকে বলা হয় স্পেসিফিক আইজি টেস্ট, যেটা এখন ফুড প্যানেল টেস্ট বলা হয়। এই টেস্টগুলি করা অতি প্রয়োজন, কারণ কারণটা না জানলে কিন্তু আমরা বুঝতে পারবো না তাকে কি নিষেধ করব, কি বারণ করব, কি করব না, কোন ওষুধটা দিব। অর্থাৎ ফুড রেস্ট্রিকশনের একটা বিষয় রয়েছে, বিষয় থেকে যায়। আর অ্যান্টিহিস্টামিন দিব চুলকানো কমানোর জন্য প্রথমেই, কারণ চুলকানোটাই মেইন, এর নামই চুলকানোর রোগ। কারণ ওই যে বিগ হাউস মানে বারবার চুলকানো, রিপিটেডলি ইউজিং। খাউজ এবং চুলকানো দুইটা কথা বাংলায়। চুলকানো মানে একবার চুলকানো, বারবার চুলকানো বলে খাউজ, মানে রিপিটেড ইচিং, ওই জন্য বিগ হাউস নাম আসছে। তো চুলকানো কমাইতে হবে। চুলকানো কমানোর জন্য তার সাবানের ব্যাপারে আমাদের চিন্তা কী সাবান দিব। তখন দেখা গেল সোপলেস সোপ পাওয়া যায়, যেখানে ক্ষার কম ক্ষারযুক্ত সাবান দিই আমরা এখানে, লিকুইড সোপ সেখানে দেওয়া হয়। তারপরে কিছু এই ইমোলিয়েন্ট ইউজ করা হয়, যেগুলো ইমোলিয়েন্ট মানে বিভিন্ন রকম জিনিসের তেলের, সেখানে সরিষার তেল, ইরিটেন্ট আমরা অ্যাভয়েড করবো। অলিভ অয়েল ভালো, নারিকেল তেল ভালো, ওই তেলগুলি ব্যবহার করে। লিকুইড প্যারাফিন অনেক কম দাম, এটা ব্যবহার করব। তারপরে তাকে যদি বেশি ড্রাই থাকে সেখানে পেট্রোলিয়াম জেলি, ভেসিলিন ব্যবহার করব। অনেক কিছু আছে। অনেক সময় দেখা গেল অনেক বেশি ড্রাই একজিমা, তাকে গোসল করার সময় আগে তাকে শরীরে কোনো একটা তেল জাতীয় জিনিস লাগাবে, সে ভেসিলিন হইতে পারে, সেটা লিকুইড প্যারাফিন হতে পারে। তারপর সে একটা লিকুইড সোপ দিয়ে ওয়াশ করবে, বেশি ঘষাঘষি করবে না, ঝামা দিয়ে ঘষবে না, বিভিন্ন ধরনের যে শক্ত জিনিস দিয়ে ঘষবে না, হালকাভাবে গোসল করবে। অনেক কিছু উপদেশ দিব, তারপরে ওষুধগুলি দিব। তারপরে যে দেখা যাচ্ছে তার কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা, তখন একটা অ্যান্টিবায়োটিক শর্ট টাইমে দিব। এবং অ্যান্টিবায়োটিক বুঝবো কোন অ্যান্টিবায়োটিক তার জন্য, যেমন সালফার অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করবো। এখানে সালফার অ্যাভয়েড করবো, কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, সেগুলি দিব না। যেগুলি অ্যান্টিবায়োটিক তার ক্ষতি হবে না সেগুলি দিব। আর খুব খেয়াল করবো এইসব রোগী অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে, ওষুধে অ্যালার্জি হতে পারে। তাই খেয়াল করতে যেসব অ্যালার্জি বেশি হয় সেসব ওষুধ আমরা দিব না। তাই চিন্তা ভাবনা করে ওষুধগুলি ব্যবহার করতে। তবে চুলকানো কমানো ওষুধ খুবই দরকার এখানে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকের কোমরবিডিটি ডিজিজ রয়েছে, যেমন কারো হয়তো কিডনি জনিত সমস্যা রয়েছে, কেউ কার্ডিয়াক পেশেন্ট, কারো ডায়াবেটিস রয়েছে, কারো ইউরিক অ্যাসিড হাই। তো তাদের ক্ষেত্রে যখন এক্সিমাটা হয়ে থাকে তখন কি আসলে ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট হয়, ওষুধ দেওয়ার ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট হয় কিনা, বা কি ধরনের মেইনটেনেন্স তাদেরকে করতে হয়? নাম্বার 1, কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ আজকাল খুবই বেশি দেখা যাচ্ছে মানুষের। তো ওই কিডনি ডিজিজে দেখা গেল স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, ভেরি ড্রাই, এবং ইচিংটা বাড়ে। এদের একজিমা সম্ভাবনা বেশি থাকে। সারা গায়ে একজিমা, হাতে একজিমা, পায়ে একজিমা, ডায়ালাইসিস করে তাদের একজিমা। তাদের কিন্তু খাওয়ার ওষুধ খুব চিন্তা করে দিতে হবে। তার কারণ হলো কিডনিটা তার কাজ কম করতেছে, ওটা কিডনির মাধ্যমে ওষুধ, মানুষ যখন ওষুধ খায় এটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 1 মাস, 2 মাস পর ওটা বের হইতে হবে। শরীরে থাকলে এটা কেমিক্যাল রিয়াকশন করবে। ওই কিডনি খারাপ থাকলে ওষুধটা বের হইতে পারবে না, শরীরে ক্ষতি হবে। সেই জন্য কিডনি লেভেল বাড়তে থাকবে, ক্রিয়াটিনিন বাড়বে। সেই জন্য আমরা ওখানে খাওয়ার ওষুধ কম দিব, লো ডোজ দেওয়া হবে, লং অ্যাক্টিং ওষুধ দেওয়া হবে, শর্ট অ্যাক্টিং ওষুধ দিতে হবে কিডনি ডিজিজের জন্য। আবার যাদের দেখা গেল হার্ট ডিজিজ আছে, তাকে হার্টের রোগ বাড়ে এমন ওষুধ দেওয়া যাবে না। যে একটা লোক ব্লাড থিনার খাচ্ছে কিনা দেখতে হবে, তার ব্লাড থিনারে কোনো একজিমার প্রবলেম হচ্ছে নাকি, তখন থিনারের ডোজ কমাইতে হবে। একজিমা যদি তার যদি হার্ট ডিজিজ থাকে, কিডনি ডিজিজ তো বললাম। তারপরে যদি তার ডায়াবেটিস আছে, তখন খেয়াল করতে হবে ডায়াবেটিস কন্ট্রোল না হলে কোনো চর্মরোগী কন্ট্রোল হবে না। তাই ডায়াবেটিস 100% কন্ট্রোল রাখতে হবে। অনেকে এসে বলে না আমার ডায়াবেটিস কন্ট্রোল কত, বলে আমার 4-5 থাকে। কখন থাকে? খালি পেটে ডায়াবেটিস ইজ নো প্রবলেম। এই টেস্টের কোনো মূল্য নাই। খাওয়ার 2 ঘন্টা পরে কত, 4 ঘন্টা পরে কত, দুপুরে খাওয়ার পর কত, এইটা ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হলো A1C, HbA1c একটা আছে 3 মাসের গড়। আমরা 3 মাসের গড় যদি বেশি থাকে তখন বলবো যে আপনাকে এই 3 মাস মনে করবেন ডায়াবেটিস কন্ট্রোলে নাই, তখন ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। এগুলি খুব কমরবিডিটিতে খুব ইম্পর্টেন্ট এক্সিমার সঙ্গে রিলেটেড। যে রোগগুলি আপনি বললেন, সেটা ডায়াবেটিস, সেটা ব্লাড প্রেশার, সেটা হার্ট ডিজিজ, সেটা কিডনি ডিজিজ, খুবই লিভার ডিজিজ খুবই সম্পর্কিত। লিভার ডিজিজ অনেক সময় কালো দাগ হইতে পারে, লিভার স্পট হইতে পারে, তখন আমাদের খেয়াল করতে হবে লিভার ঠিক আছে নাকি। এইসব কারণেই চর্মরোগে অনেক টেস্ট করে দেখতে হয় অর্গানগুলি ঠিক কিনা, ভিতরের অর্গান। কারণ বাইরে তো এটা বাইরে একটা বহির প্রকাশ, এর ভিতরে কিন্তু কিছু থাকতে পারে। সেই জন্য ভিতর টেস্ট করতে হয় আমাদের। চর্মরোগ হইলো এই জন্য যে ভিতরে অন্য কোনো কমরবিডিটি আছে নাকি, মানে কোনো আনুষঙ্গিক রোগ সঙ্গে আছে কিনা। আচ্ছা, অনেক মায়েরা অথবা অভিভাবক যারা রয়েছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা চিন্তা করে থাকে তার যদি এক্সিমা থাকে এবং তার যদি ক্রনিক এক্সিমা হয়ে থাকে, তখন কিন্তু তারা চিন্তা করে যে যেহেতু সে মেয়ে মানুষ, সেটা হয়তো ভিজিবল, তার দেখতে খারাপ লাগতে পারে। তো যখন এক্সিমা হয়ে থাকে সেটিকে আসলে কোনো পার্মানেন্ট কোনো স্পট ক্রিয়েট করে কিনা, বা যদি স্পট হয়েও থাকে এটির
আধুনিক কোনো চিকিৎসা আছে কিনা, যেমন আমরা লেজার ট্রিটমেন্টের কথা জানি, আরও অনেক এস্থেটিক ট্রিটমেন্ট রয়েছে, সে সম্পর্কে একটু জানতে চাই। নর্মালি এক্সিমা যেখানে হয়, এই এক্সিমাটা উপরের ত্বকে হয়, এর সাধারণত দাগ থাকে না। আচ্ছা। দাগ তখনই থাকে যখন এক্সিমাটা ইনফেকশন হইয়া লেমিনা লুসিডা নামে একটা লেয়ার থাকে ইন্টারনাল স্কিনের মধ্যে, ওইটা নষ্ট হয়, তখন স্কার থাকতে পারে। আচ্ছা। তো স্কার যদি থাকে, স্কারের অনেক ট্রিটমেন্ট আছে। স্কারের ট্রিটমেন্ট যেমন অনেকে স্টেরয়েড দিতে দিতে স্ট্রাই হয়ে যায়, তখন ওই ম্যানেজমেন্টের জন্য পিআরপি আজকাল আমরা করি, পিআরপি করা হয়, তারপর ফ্র্যাকশনের লেজার করা যায় ওই দাগ দেওয়ার জন্য। তারপর যদি কালো দাগ থাকে সেখানে আমরা কিউ সুইচ লেজার করি, এনডিআগ, এবং বিভিন্ন দাগ সারানো ওষুধ আছে, দাগ সারানো যাবে। তো নর্মালি যদি ভালো চিকিৎসা হয়, এক্সিমায় দাগ থাকার কথা না। কথা তখনই যদি কমপ্লিকেটেড হয়ে যায়, তখন দাগ থাকে, তখন আমরা দাগের ট্রিটমেন্ট করব। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয় আমরা শুধু আজ এক্সিমা সম্পর্কে নয়, তার সাথে সম্পর্কিত অনেক কিছু আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করলাম, যে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের আসলে কি কি করা উচিত, এবং আপনি কিছু পরামর্শ দিলেন, কিছু সুপারিশের কথা আপনি বললেন। আমার কাছে মনে হয় যে আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে শুধুমাত্র এক্সিমা ডিজিজ সম্পর্কে নয়, তার সাথে সম্পর্কিত অনেক বিষয় তারা জানতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ আবারও, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নাভানা ফার্মাসিউটিক্যালস টিভিতে তো এখন টিভির বিশেষ আয়োজন আরোগ্য নিকেতন, এই অনুষ্ঠানটি আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।